ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড 2020-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নের প্রথম অংশটা দেখলে বা প্রথম প্রশ্নটা দেখলে কতে বলা হলো গলনাঙ্ক কাকে বলে। গলনাঙ্ক কাকে বলে? নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে তাকে সেই পদার্থের গলনাঙ্ক বলে। যেমন হচ্ছে পানির গলনাঙ্ক কত, বরফের গলনাঙ্ক কত, 0°C। 0°C তাপমাত্রায় গেলে বরফ গলে পানিতে পরিণত হতে শুরু করে, সুতরাং এটা পানির বরফের গলনাঙ্ক। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে ভেজা গায়ে পাখার বাতাস ঠান্ডা লাগে কেন? আমি খুব সিম্পল ভাবে মূল ভাবটা বলে দিচ্ছি, এটা তুমি তোমার মনের মাধুরী ঐশ্বরিয়া দীক্ষিত মিশিয়ে লিখো, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে যখন কি বলেছে, ভেজা গায়ে পাখার বাতাস ঠান্ডা লাগে কেন? আমাদের শরীর যখন ঘামে ভিজে যায় তখন যেটা ঘটে, আমি ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমার যে শরীরে ঘামটা আছে এই ঘাম বাষ্পে পরিণত হতে শুরু করে, বাষ্পে পরিণত হতে শুরু করে। এখন সে বাষ্পে পরিণত হওয়ার জন্য তার যে বাষ্পায়নের সুপ্ত তাপটা প্রয়োজন, সেই সুপ্ত তাপটা সে আমার বডি থেকে গ্রহণ করে। তো বডি থেকে যদি সুপ্ত তাপটা গ্রহণ করে, পানির বাষ্পায়নের সুপ্ত তাপ হচ্ছে প্রায় 22,68,000 জুল, এত তাপ যদি গ্রহণ করে তখন আমার কি হয়, বডির তাপমাত্রা কমে যাবে না? তো এই বডির তাপমাত্রা কমে যাওয়ার কারণে আমরা ঠান্ডা অনুভব করি। গ নম্বর প্রশ্নে বললো গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। গোলকটির তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে? গোলকটির তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে হচ্ছে -5°C। এই -5°C আমাদের কি করতে হবে? ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হবে। কি করতে হবে? ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হবে। তো এখানে দেখো, আমরা জানি নরমালি সেলসিয়াসকে ফারেনহাইটে নেওয়ার সূত্র, এখানে কিন্তু দেখো এখানে কিন্তু 50°C হচ্ছে আমার ফারেনহাইটে দিতে হবে না। এখানে তাপমাত্রার পরিবর্তনটা মানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 50, ওই যতটুকু বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধিটাকে হচ্ছে ফারেনহাইটে প্রকাশ করতে হবে। তো এই যে 50 যেটা আছে এটা কিন্তু দুইটা তাপমাত্রার পার্থক্য, এই পার্থক্যটাকে আমার ফারেনহাইটে নিতে হয়। তো সেলসিয়াস আর কেলভিনের ক্ষেত্রে সেলসিয়াসের পার্থক্য যা হয় কেলভিনেও পার্থক্য তাই হয়, কিন্তু ফারেনহাইটের ক্ষেত্রে এটা সেম হয় না। এই জন্য আমাদেরকে এটা বের করতে হবে। তো এখানে অনেকের ক্ষেত্রে যেটা ভুল করে, অনেকে ভাবে 50°C আমার ফারেনহাইটে নিতে বলছে, না। এখানে 50°C মানে দুইটা টেম্পারেচারের পার্থক্য, সেই দুইটা টেম্পারেচারের পার্থক্য ফারেনহাইটে কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এখন দেখো আমাদের নর্মালি সূত্র কি, Tc/5 সমান হচ্ছে Tf-32/9, মানে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। তো প্রথম যেই তাপমাত্রাটা ছিল সেই তাপমাত্রা হচ্ছে ধরো Tc1/5 সমান Tf1-32/9, আর চূড়ান্ত যে তাপমাত্রাটা ছিল সেই চূড়ান্ত তাপমাত্রাটা হচ্ছে Tc2/5 সমান হচ্ছে Tf-32/9। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর চূড়ান্ত যে তাপমাত্রাটা হলো, চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে Tc2/5 সমান হচ্ছে Tf-32/9। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আর একটু সহজ করে দিই তোমাদের জন্য। ধরো প্রথমে তাপমাত্রা ছিল 1°C, এইটা বাইরা হইছে 51°C। এইটাকে আমরা বলতেছি হচ্ছে সেলসিয়াসের C1, ফারেনহাইটে F1। এইটাকে আমরা বলতেছি হচ্ছে সেলসিয়াসের C2, ফারেনহাইটে F2। এই দুইটার পার্থক্যে যে রেজাল্টটা, এই দুইটার পার্থক্যের রেজাল্টটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে কোনটা C1 ধরতেছি কোনটা C2 ধরতেছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। মানে আমি তো জানি না প্রথম তাপমাত্রা কি 1°C ছিল কিনা, বা চূড়ান্ত তাপমাত্রা কি 51°C ছিল কিনা। আমরা ধরে নিলাম প্রথমে একটা ছিল সেটাকে C1, আর চূড়ান্ত একটা ছিল সেটাকে C2। তো প্রথম C1 কে ফারেনহাইটে নিলে F1 হবে, দ্বিতীয় C2 কে ফারেনহাইটে নিলে F2 হবে। তো এই জন্যই আমাদের মূলত এই দুইটা সমীকরণ তৈরি, যে Tc1/5 সমান হচ্ছে Tf1-32/9, সেম ভাবে 2। তো আমাদের এখন 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর বিয়োগ করো। এই যে এই অংশটা থেকে এই অংশটা বিয়োগ দিব, নিচের যেহেতু দুইটা জায়গায় সেম আছে তাহলে এটা থেকে গেল, তাহলে বাদ হবে কি Tc2 মাইনাস হচ্ছে Tc1। সেম ভাবে এইটা থেকে এইটাকে বিয়োগ করব, তো নিচে যেহেতু দুই জায়গায় 9 সমান তাহলে 9 থেকে গেল, বিয়োগ হবে Tf2-32 মাইনাস Tf1, আর মাইনাসের কারণে ভেতরের চিহ্নটা পরিবর্তিত হয়ে প্লাস হয়ে যাবে, -32 আর +32 কাটাকাটি চলে গেল, তাহলে Tf2 মাইনাস হচ্ছে Tf1। তো এখন এখানে এই যে Tc2 মাইনাস Tc1 মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে পার্থক্য, আর Tf2 মাইনাস Tf1 মানে হচ্ছে ফারেনহাইট স্কেলে পার্থক্য। এই যে ডেল চিহ্নটা দ্বারা আমরা পার্থক্যটাকে বুঝাই। তো এখন এখান থেকে আমাদেরকে ফারেনহাইটে পার্থক্যটা বের করতে হবে। তাহলে Tf সমান হচ্ছে এই যে 9টা জাস্ট এখানে চলে আসবে, তাহলে 9/5 ইন্টু ডেল টিসি এর মান জানি 90, তাহলে 50 ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাচ্ছি 50, অর্থাৎ সেলসিয়াসে যে পার্থক্যটা 50°C ছিল ফারেনহাইটে সেটা এসে 90° হয়ে গেল। আচ্ছা,
এরপর হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদের এখানে কি বলা হলো যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা, একটা গোলকের কথা বলা হয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় উহার আয়তন 4.1993 ঘন সেন্টিমিটার এবং পৃষ্ঠের ক্ষেত্রফল 12.5874 ডিগ্রি বর্গ সেন্টিমিটার হলো। মানে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা ধাতব গোলকের তাপমাত্রা যখন আমি 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তখন এর আয়তন হয় এটা আর এর ক্ষেত্রফল হয় এইটা। এখন আমাদের প্রশ্ন কি বলেছে? প্রশ্নে আমাদেরকে বলেছে উদ্দীপকের তথ্য উপাত্ত থেকে আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আয়তন প্রসারণ সহগ ও ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো প্রথমে গোলকটির হচ্ছে আদি ব্যাসার্ধ বলা ছিল 1 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমরা আদি ক্ষেত্রফল বের করতে পারি। গোলকের আদি ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r1 স্কয়ার। ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 4 পাই r1 স্কয়ার বা 4 পাই r1 স্কয়ার। তো এখান থেকে হচ্ছে আমরা 4 পাই r1 স্কয়ার লিখলাম, 4 ঠিক আছে, পায়ের পরিবর্তে 3.1416 আর r1 স্কয়ার, r1 স্কয়ার মানে হচ্ছে r1 এর মান কত? r1 এর মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1 স্কয়ার। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 12.566 বর্গ সেন্টিমিটার। এইটা হচ্ছে শুরুতে ক্ষেত্রফল ছিল, গোলকটার শুরুর ক্ষেত্রফল ছিল কত? 12.566 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এইটা গেল। এরপরে হচ্ছে আমাদের গোলকটির আদি আয়তন, মানে শুরুতে আয়তন কত ছিল? আয়তন বের করার সূত্র কি? 4/3 পাই r কিউব। তোমরা আর কিউবের মান জানো 1, বসিয়ে দিলাম, তাহলে 4.1888 ঘন সেন্টিমিটার। আদি ক্ষেত্রফল পেয়ে গেছি, আদি আয়তনও পেয়ে গেছি। চূড়ান্ত ক্ষেত্রফল আমাদের কাছে বলা ছিল, চূড়ান্ত আয়তন আমাদের কাছে বলা ছিল, তাপমাত্রা বৃদ্ধি কত সেটাও আমাদের কাছে বলা ছিল। কারণ দুইটা দিয়ে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ আর আয়তন প্রসারণ সহগ বের করে ফেলবো। ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে বিটা সমান a2 a1 a1 t2 t1। a2 এর মান মানে চূড়ান্ত ক্ষেত্রফল, যেটা প্রশ্নে বলা ছিল লিখলাম, a1 মাত্র যেটা বের করেছি সেটা লিখলাম। a1 আদি ক্ষেত্রফল বসিয়ে দিলাম, আর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কত? 50 দিয়ে দিলে কত পাচ্ছি? 3.406 × 10⁵ পার কেলভিন। এরপরে হচ্ছে আয়তন প্রসারণ সহগ, গামা সমান হচ্ছে v2 v1 v1 × t2 t1। v2 হচ্ছে চূড়ান্ত আয়তন, যেটা আমাদের কাছে প্রশ্নে উল্লেখ ছিল, v1 হচ্ছে আদি আয়তন, যেটা আমরা মাত্র বের করলাম, আর t2 t1 এর মান হচ্ছে 50, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5.0134 × 10⁵ পার কেলভিন। তো আমরা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ দুইটা পেয়ে গেছি। তাহলে আমরা জানি হচ্ছে গামা বাই বিটা সমান, গামার ভ্যালুটা বসিয়ে দিলাম, বিটার ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি কত? 1.47 বা 1.5, যেটাকে লেখা যায় হচ্ছে 3/2। বা এখান থেকে এই যে বিটাটাকে এই পাশে গুণ করে দিলে গামা সমান 3/2 বিটা, মানে আয়তন প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগের 3/2 গুণ। তাহলে আমাদের কাজ কি ছিল? প্রথমে আমরা আদি ক্ষেত্রফল বের করেছি 4 পাই r স্কয়ার দিয়ে, তারপরে আদি আয়তন বের করেছি 4/3 পাই r কিউব দিয়ে। এরপর আমাদের কাছে আদি ক্ষেত্রফল আছে, আদি আয়তন আছে, চূড়ান্ত ক্ষেত্রফল আছে, চূড়ান্ত আয়তন প্রশ্নে বলা আছে, আর তাপমাত্রা বৃদ্ধি কত? 50। এখন ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র কি? বিটা সমান a2 a1 a1 × t2 t1। সেম ভাবে আয়তন প্রসারণ সহগের সূত্র কি? গামা সমান হচ্ছে a2 a1 a1 × t2 t1। দুইটা জায়গায় ভ্যালুগুলা বসিয়ে ক্ষেত্র প্রসারণ সহগ আর আয়তন প্রসারণ সহগ বের করে ফেলবো, তারপর একটাকে আরেকটা দ্বারা ডিভাইড করে দিব। ডিভাইড করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 3/2, অর্থাৎ গামা সমান হচ্ছে 3/2 বিটা বা আয়তন প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগের 3/2 গুণ। এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।